স্থির তড়িৎ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক তোমরা জানো তড়িৎ বিভব। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করবো। তো শুরু করে যাও, প্রথম প্রশ্ন দেখে নেবো কী বলছে। তড়িৎ বিভবের মাত্রা সংকেত কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা প্রশ্ন এই অধ্যায়। তড়িৎ বিভবের মাত্রা সংকেত কী হবে? পরপর অপশানগুলো ভালো করে লক্ষ্য করো। তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের কেমন ধারণা হয়েছে, এই কোশ্চেনে অ্যান্সার করে যদি ঠিকঠাক করে করতে পারো তাহলে বুঝবে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে ভালো রকম ধারণা হয়েছে। তো প্রথম প্রশ্ন দিয়ে চলে এসো। প্রথম দেখতেই পাচ্ছ, তড়িৎ বিভবের মাত্রা সংকেত কী হবে? অপশান এ, অপশান বি, অপশান সি না অপশান ডি? তড়িৎ বিভবের মাত্রা সংকেতের অপশান হবে বি এরটা, ml² t-3 a-1। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। কী বলছে? সম ব্যাসার্ধ সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কী হবে? কী বলছে? সম ব্যাসার্ধ সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কী হবে? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। অপশানের মধ্যে এইগুলো, তার আগে এটা গাণিতিক প্রশ্ন। তোমরা জানো আধানের যে সমীকরণ, আধানের সমীকরণ হয় V1 মানে ক্ষুদ্র আধান হচ্ছে 1/4πε0 হবে, আর Q/R এটা হচ্ছে মানে আধান নির্ণয় তড়িৎ বিভব নির্ণয় সমীকরণ। আর বৃহৎ মানে এবার দেখো এটা করবে যে দুজনের যে আয়তন ধরো 4/3πr3 4/3πr কি, এটা মানে বড় জলবিন্দু আকার, আর 64 যুক্ত 64 গুণিত 4/3, ঠিক আছে, পাই ছোটো r³ করবে। এখান থেকে তোমরা একটা সম্পর্ক পাবে, রিলেশন পাবে, r সমান কী পাবে? 4r, এখান থেকে একটা সম্পর্ক পাবে। ওকে, এটা একটা গাণিতিক রূপ হলো, এই সম্পর্ক পাবে। এবার যেটা করবে যে দুজনের যে আধান মানে আধান কাটা হচ্ছে, বৃহৎ জলবিন্দু আধান কত হবে? 64টা বলযুক্ত বৃহৎ জলবিন্দু আধান ধরুন 64 কিউ, এটা হচ্ছে বৃহৎ জলবিন্দুর আধান হলো 64 কিউ। তো এখান থেকে যেটা করবে তোমরা, দ্বিতীয় ক্ষেত্রে আধান কী করবে? দ্বিতীয় ক্ষেত্রে বৃহৎ জলবিন্দু আধান কী হবে? ওই যে আছে না, এখানে দেখে নাও, বৃহৎ জলবিন্দু আকার, এই যে সমীকরণটা আছে, এখানে জাস্ট কী করবে? V2 করে একই রকম V2 করে দাও। V2 সমান কী করে দেখে নাও? V2 সমান হচ্ছে ওই যে 4/3 1/4 আছে হলো, আর কিউ সমান কত? এই কিউ সমান 64 হয়ে যায়, 64 কিউ, আর নিচে হচ্ছে আর থেকে 4r করবে। এখান থেকে ক্যালকুলেশন করবে, মানে ক্যালকুলেশন করলে 16V হবে। তার এখানটা হচ্ছে শুধু ভি আর 16V, অনুপাত করে দেখবে, উত্তর হবে সি এরটা 16x1। তাহলে ভালো করে দেখো, অঙ্কটা ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো কী বলছে, সম ব্যাসার্ধ সম আধানযুক্ত 64 ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুর পরিণত করা হলো। বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভব অনুপাত কি? বিভবের সমীকরণ তোমরা জানো যে ক্ষুদ্র জলবিন্দুর আকার V1 ধরে নিলাম। V1 সমান কত হচ্ছে? 4/3πr3 আর πε0 হচ্ছে হলো নট আর Q/R, এটা আধানের সমীকরণ। আর এই যে সমীকরণ তোমরা দেখতেই পাচ্ছ, এটা 4/3πr3 বড় আধানটার আয়তন, আর 64 ক্ষুদ্র আকার আয়তন মিলিত যেটা উৎপন্ন করলে সেটা হচ্ছে আয়তনের সমষ্টি সমান হবে। তার r সমান 4r ইকুয়াল হয়ে গেল। এইবার যে বড় আধানটা, বড় যে তার বিভব ধরে নিলাম V2, এখানে মানগুলো বসাবে, 16V বেরোবে, তাহলে তার অনুপাত এর অনুপাত করলে হচ্ছে 16:1 হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। এবার চলে আসবে এরপর নেক্সট প্রশ্ন চলে আসবে। দেখো নেক্সট প্রশ্ন আসবো, কোশ্চেন নাম্বার 3, একই রকম প্রশ্ন। দেখো এখানে কি বলছে? 64টি পারদবিন্দু প্রত্যেকটি 10 বিভবে আহিত। দেখি 64টি পারদবিন্দু প্রত্যেকটি 10 বিভবে আহিত। এরা মিশ্রিত হয়ে একটি বড় পারদবিন্দু গঠিত হয়। বড় পারদবিন্দুর বিভব কী হবে? প্রথমটায় কিন্তু আধান, প্রত্যেকটা ছোটো পারদবিন্দু আধান কিন্তু বলে দিয়েছে 10 ভোল্ট। আগেটা কিন্তু বলা ছিল না কিউ ধরতে, আগেটা কিন্তু আধানের মান বলা ছিল না, আমরা কিউ ধরেছিলাম। তারা 64টি পারদবিন্দু প্রত্যেকটির 10 বিভবে আহিত। এরা মিশ্রিত একটু বড় জলবিন্দু গঠিত হয়। বড় পারদবিন্দুর বিভব কত হবে? এখানে বিভব আগের সমীকরণ অনুযায়ী করবে, আগের সব কিছু করবে, যেমনভাবে আগেরটা করি সেইভাবে করবে। অ্যান্সার করে দেখবে অপশান সি এরটা 160 ভোল্ট হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আগেরটার মতো করার চেষ্টা করবে। না পারলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। কোশ্চেন নাম্বার 4 কিন্তু একই ধরনের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 4 চলে আসবে। দেখবে একটি পারদবিন্দুতে কী হচ্ছে? একটি পারদবিন্দু হচ্ছে 90 বিভবে আহিত করা। একটি পারদবিন্দুকে 90 বিভবে আহিত করা হলো। পারদবিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলো। আগে কী ছিল? ভাঙাগুলো ক্ষুদ্রগুলো জয়েন করা হয়। এই ক্ষেত্রে কী হচ্ছে? বড় ছিল সেটাকে ভেঙে প্রত্যেকটা বিন্দু আধান, এটাও একই রকম অ্যান্সার, একই ধরনের অ্যান্সার করবে। কী বলছে? প্রথমে বড় যে পারদবিন্দু আধান মানে বিভব ধরে নিয়েছে 90 ভোল্ট, সেখানে তাকে 27টি অভিন্ন ছোটো ছোটো বিন্দুতে ভাঙা হলো। এই ক্ষেত্রে প্রত্যেকটি বিন্দুর বিভব কত হবে?
2V, 5V, 10V ভোল্ট আর 15 ভোল্ট। তো এটা কিন্তু একই রকম আগেরটা যেমন সমীকরণ আমি যেমন 2 জায়গায় অঙ্কটা করিয়েছি সেইভাবে উল্টোভাবে করার চেষ্টা করবে, অবশ্যই উত্তরটা আসবে অপশন সি একটা 10 ভোল্ট। ওকে, নেক্সট কোশ্চেন 5-এ আসবে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে, দেখে নাও কী বলছে। 1 ভোল্ট স্ট্যাট ভোল্টের সঙ্গে 1 ভোল্ট স্ট্যাট ভোল্টের সঙ্গে কত হবে, মানে 1 ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে কী সম্পর্ক মনে রাখবে। 1 ভোল্ট সমান 1/300 হচ্ছে স্ট্যাট ভোল্ট। ওকে, নেক্সট চলে আসবে। এবার দেখে নাও কোশ্চেন 16 ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা সাবানের বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো। প্রাথমিক অবস্থায় যদি তড়িৎ বিভব মান 16 ভোল্ট হয় তবে পরিবর্তিত বিভবের মান কত হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হয়। পরিবর্তিত বিভবের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক আছে V1/V2 সমান কী হয় R2/A1, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে থাকে R1 V1/V2 সমান R2/R1। এখান থেকে ক্যালকুলেশন করে বসিয়ে দিবি, বসিয়ে মান বেরোবে যেটা হচ্ছে 8 ভোল্ট বেরোবে। এই সম্পর্কটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এইটা করলেই অ্যান্সার হয়ে যাবে এখানে। ওকে, কোশ্চেন 7-এ চলে এসো। কী বলছে, কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে একটি আধান কিউকে একবার ঘোরানো হলো। কী বলছে, কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আধান কিউকে একবার ঘোরানো হলে কৃতকার্যের মান কত হবে। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্নের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো কৃতকার্যের মান কত হবে অপশন দেখে নাও একবার করে। সেই ক্ষেত্রে কৃতকার্যের মান কত হবে, ডব্লিউ সমান কি, কৃতকার্য ডব্লিউ সমান কী হয় কিউ ইন্টু ডেল্টা ভি, মানে বিভব অফ দ্য চেঞ্জ। তো এটা হচ্ছে কৃতকার্য সমীকরণ। যেহেতু বলেছে কি, কারণ পরিধির ওপর অবস্থিত প্রতিটি বিন্দুতে কী বলছে, মানে যে পরিধির থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব সব ক্ষেত্রে সমান হয়, তাই কী হচ্ছে বিভব সমান, তাই হচ্ছে বিভবের মান সবসময় সমান থাকবে। যেহেতু বৃত্তাকার বলেছে, বৃত্তের পরিধি থেকে এই কেন্দ্র পর্যন্ত সব ক্ষেত্রে দূরত্ব সৈকল থাকার জন্য এই ডেল্টা ভির পরিবর্তন সবসময় শূন্য হয়ে যাবে, তার সমবিভব হয়ে যাবে। তার মানে কিউ সমান 0 গুণিত 0 সমান অ্যান্সার 0, অপশন সি এরটা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো কী বলেছে, এক তড়িৎ বলরেখা সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত। কী বলছে, তড়িৎ বলরেখা সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত। 0° সেন্টিগ্রেড, 45 সেন্টিগ্রেড, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। কোনটা উত্তর হবে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 9 চলে আসবে। কী বলছে, দেখে নাও, একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য শূন্য বিভবের মান কত হবে। শূন্য বিভব তলের সংখ্যা কত হবে, একটিও নয়, 1, 2 না পরস্পর সমান্তর বহু সংখ্যক তল হবে। কী বলছে, একটি তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তলের সংখ্যা কত, অবশ্যই উত্তর হবে বিয়েরটা 1 হবে। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসবো। কোশ্চেন নাম্বার দেখো, কোশ্চেন নাম্বার আসবো আমি হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখো, কোশ্চেন নাম্বার 10-এ কী বলছে, আর ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলকে কিউ আধানে আহিত করা হলো। গোলকটির ভিতরে তড়িৎ বিভব প্রমাণ, গোলকটির ভেতরে তড়িৎ বিভব এবং প্রাবল্য যথাক্রমে কী কী হবে। ঠিক আছে, কী বলছি ভালো করে কোশ্চেনটা আরেকবার রিপিট করছি তোমার দেখো। আর ব্যাসার্ধে ফাঁপা গোলকে কিউ আধানে আহিত করা হয়, গোলকটির ভিতরে তড়িৎ বিভব প্রাবল্য যথাক্রমে কী কী হবে, নিচে কোন সমীকরণ হবে। অপশান এ, অপশান বি, অপশান সি না অপশান ডি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে গোলকের অভ্যন্তরে সর্বত্র তড়িৎ বিভবের মান সমান হয়। সহজে বোঝা যায় যে সমবিন্দুতে তড়িৎ প্রাবল্য কী হবে, মানে সব বিন্দু তড়িৎ প্রাবল্য শূন্য হবে। সেক্ষেত্রে উত্তরের অপশান হবে বি এটা। এটা গাণিতিক রূপ, আর হচ্ছে তড়িৎ প্রাবল্য সবসময় সেন্টারে গিয়ে শূন্য হয়, কারণ সমবিভব তলে থাকে। ওকে, এখানেই 10টি প্রশ্ন এই অধ্যায়তে শেষ করলাম। ভালো